বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসকবৃন্দ। আহ জেনেসিস আয়োজিত 30 মিনিটস উইথ ডেভিডসন সেশনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাজেশনস অন রিউমাটোলজি। তো রিউমাটোলজি টপিকটা অনেক বড়, তারপরেও হচ্ছে যেহেতু আমাদের সেশনের নাম হচ্ছে 30 মিনিটস উইথ ডেভিডসন, তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই 30 টু ম্যাক্সিমাম 35 মিনিটস এর মধ্যে ইনশাল্লাহ আহ এমন কিছু টপিক আপনাদেরকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বা একটু পড়িয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা যখন সামনে ওই যে অল্প কিছুদিন সময় আপনারা যখন আপনাদের প্রিপারেশনের সময় রিউমাটোলজি অধ্যায়টা আপনারা পড়বেন, তখন যেন অবশ্যই আপনার এই টপিকগুলো আমি যেগুলো নিয়ে একটু আলোচনা করবো এগুলো যেন আপনারা একটু অবশ্যই দেখে যান। আহ মানে আপনি পড়তে পারেন সবকিছু, কিন্তু এটা যেন বাদ না যায় সেটা আপনাদের কাছে স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। সম্মানিত চিকিৎসক বৃন্দ, 30 মিনিটস উইথ ডেভিডসন সেশনে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে সাজেশনস অন রিউমাটোলজি। রিউমাটোলজি চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু যেহেতু আমাদের সেগমেন্টের নাম হচ্ছে 30 মিনিটস উইথ ডেভিডসন, তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এই 30 মিনিটস বা ম্যাক্সিমাম 35 মিনিটস এর মধ্যে আপনার রিউমাটোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসার মতো অংশগুলো একটু আমি আপনাদের সাথে আলোচনা করতে, যাতে আপনারা যদি জাস্ট একটু আমার ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং যে টপিকগুলো আমি টাচ করছি এগুলো আপনারা, আমার অনুরোধ থাকবে আপনারা যখন আপনাদের ফাইনাল প্রিপারেশনটা নেবেন এসিকিউ এর আগে বা এসবি এর আগে, তখন আপনারা রিউমাটোলজি অধ্যায়টা পড়ার জন্য যে সময়টুকু আপনারা নির্ধারিত রেখেছেন তখন যেন এই টপিকস গুলো কোনোটাই বাদ না যায়। এইটাই উদ্দেশ্যই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। তো রিউমাটোলজি কেন পড়তে হবে এটা আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ আপনারা অলরেডি আপনাদের প্রিপারেশন হচ্ছে আপনারা নিয়ে ফেলেছেন, আর অল্প কিছুদিন আছে। আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করেছেন, মক দিয়েছেন, আপনারা জানেন যে রিউমাটোলজি থেকে এসবিএ, এসএকিউ, অসপি, অস্কি প্রত্যেকটা সেগমেন্টে এক বা একাধিক প্রশ্ন থাকে এবং ভবিষ্যতেও থাকবে, এই বিষয়ে আসলে সন্দেহ নাই। তো এই চ্যাপ্টারটা এই জন্য আমাদের একটু খেয়াল করে পড়ে যেতে হবে স্পেসিফিক কিছু কিছু জায়গা। আর হচ্ছে আহ একটু পজিটিভ কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা এখন আপনাদের সবাই হচ্ছে জিজ্ঞেস করছে সব সময় যে আহ পরীক্ষার প্রিপারেশন কেমন। তো প্রিপারেশনটা হচ্ছে এই প্রশ্ন শুনতে শুনতে আপনাদের একটু ভয় লাগতে পারে, কিন্তু একটা সত্যি কথা কি, আপনি যদি হচ্ছে চেষ্টা করেন, আপনি আপনি নিজের মধ্য থেকে যদি বুঝতে পারেন যে আমি আমার সর্বোচ্চটুকু করেছি, আমি আমার সর্বোচ্চ পড়াশোনাটুকু আমি করেছি, আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন পরীক্ষার জন্য, এটা যখন আপনি ফিল করবেন সেই মুহূর্তে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি পাশ করে যাবেন ইনশাল্লাহ, পরীক্ষা যত খারাপই হোক। এখন এই কথাটার মানে আপনি হয়তো এখন একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনারা যখন পরীক্ষা দিয়ে আসবেন
পরীক্ষা কিন্তু সবার খুব একটা ভালো হয় না, কারণ সবকিছু আপনার কমন আসবে না, একটু এদিক সেদিক হবে। কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা কখনো আপনাকে নিরাশ করবেন না। আপনার পরীক্ষা যেরকমই হোক, আপনি ইনশাল্লাহ পাশ করে আসবেন, এটা পরীক্ষা দিলে বুঝবেন। এভাবেই বিসিপিএস এর পরীক্ষা পাশ করে আসতেছে সবাই। ভবিষ্যতে এভাবেই হবে আর কি, এভাবেই পাশ হয় পোস্ট গ্রাজুয়েশন। তো আমি একটু আপনাদেরকে একটু হোপ দেওয়ার জন্য এই কথাটা বললাম, এবং এটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, পরীক্ষাটা কিন্তু একটু বড়। এসবিএ, এসএ কিউ, অসপি, অসকি সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্ট আপনাকে হচ্ছে, আগের সেগমেন্ট যেরকমই হোক, এসবিএ খারাপ হয়েছে সমস্যা নাই, আপনি এসএ কিউ ভালো মতো দিবেন। এসএ কিউ তে স্পেশালি প্রত্যেকটা কথার জন্য আপনার মার্কস থাকবে, প্রত্যেকটা সেগমেন্টের কোশ্চেনে, প্রত্যেকটা লাইনের জন্য আপনার মার্কস। আপনি কিচ্ছু ছেড়ে আসবেন না, আপনার কমন পড়ুক আর না পড়ুক, আপনি কিছু না কিছু লিখে আসবেন। এটা আমাদের সব মেন্টররা বলেছে, তা আমি একটু রিমাইন্ডার দিলাম। আর হচ্ছে এরপরে যে একটা গ্যাপ থাকে অসপি এবং অস্কির জন্য, ওই সময়টা একটু চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ উম অনেকের পরীক্ষা ভালো হয় না, মনে হয় আমি অস্পি অস্পি কি পড়বো, পড়ায় মন বসে না। কিন্তু আপনার যেরকমই পরীক্ষা হোক, আপনি ইনশাল্লাহ মনে করবেন যে আপনার পাশ হয়ে যাবে। আপনি অস্পি অস্কির প্রিপারেশন ভালোভাবে নিতে থাকবেন, এবং ওখানেও প্রত্যেকটা স্টেপে মার্কস আছে। ওই পরীক্ষাও যত খারাপই হোক, ইনশাল্লাহ ভালো হবে। তারপরেও যত খারাপই হোক, যদি আপনি পরিশ্রম করেন, আপনি যদি পড়াশোনা করে যান, আপনি নিজের মনের মধ্যে কনফিডেন্স থাকে, আপনি পাশ করে যাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করি। আর আমার একটু টেকনিক্যাল ত্রুটি হয়েছিল কিছুক্ষণ আগে, এই জন্য কথা শোনা যাচ্ছিল না। আমি ডক্টর মোহাম্মদ আবু তোরাব সিয়াম, আইসিবিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি। আমার কাছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার কথা যদি শোনা না যায়, আপনারা একটু রেসপন্স করবেন, ঠিক আছে? তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের রিউমাটোলজি চ্যাপ্টারের এই বক্সটা, আপনারা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত আছেন। এখানে যে প্রত্যেকটা ডিজিজের এক্স রে ফাইন্ডিংস আছে, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এখানে 5 স্টার দিয়ে আনছি আমি। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে হচ্ছে লাস্ট সেশনেও আপনার হচ্ছে জানুয়ারি 2026-এও এখান থেকে হুবহু একটা অসপি কোশ্চেন চলে এসেছিল। অথবা আপনাদের এসএ কিউ, এসবি এর মধ্যেও এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে হচ্ছে আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্স রে ফাইন্ডিংটা কি হতে পারে, অথবা হচ্ছে আপনার অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস। প্রত্যেকটা পয়েন্ট আপনারা একটু একদম মুখস্থ রাখবেন, এই বিষয়ে কোনো মানে মিস দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এই 26.3 এই নাম্বার বক্সটা। তারপরে আছে হচ্ছে আপনার অ্যান্টিবডিজ। এখানে আমি আপনাদের হচ্ছে একটু সহজে প্রেজেন্ট করার জন্য একটা মানে ফ্লো চার্টের মতো করে এনেছি। এটা অ্যাকচুয়ালি কোনো সিস্টেমেটিক ফ্লো চার্ট না, মানে এটা আসলে যেই ডিজিজ গুলো রিলেটেড আমাদের অ্যান্টিবডি গুলো পড়তে হয়, আমাদের মনে রাখতে হয়, সেগুলোকে একটা একটা প্যাটার্নের মধ্যে আনার একটা চেষ্টা। দেখেন, যদি আপনাদের একটু মনে রাখতে সুবিধা হয়, আমি একটু বলে দিচ্ছি। যেমন এগুলোতে হচ্ছে ইএনএ প্রোফাইল, তাই না? তো ইএনএ প্রোফাইল আমরা হচ্ছে মোটা দাগে দুটা ভাগে ভাগ করছি, সগ্রেন আর এমসিটিটি, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ। সগ্রেনের জন্য অ্যান্টি রো এবং অ্যান্টি লা, এই দুইটা হচ্ছে আপনার পজিটিভ থাকে। আর এমসিটিটি, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে কিন্তু তিনটা ডিজিজ পড়ে: সিস্টেমিক স্ক্লেরোসিস, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস এবং এসএলই। এখন এই পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিসের অ্যান্টি জো 1, অ্যান্টি হিস্টাডিল, অ্যান্টি MI2 অ্যান্টিবডি পজিটিভ থাকে। জো 1 হচ্ছে পলিমায়োসাইটিসের জন্য বেশি পজিটিভ থাকে, আর ডার্মাটোমায়োসাইটিসের জন্য অ্যান্টি MI2 অ্যান্টিবডি। আর এসএলই তে আপনারা দেখেন এএনএ, অ্যান্টি ডিএসডিএনএ 1 আরএনপি, এগুলো আপনারা সবই জানেন পজিটিভ থাকে। একটু ফোকাস করব রেনাল লুপাসের জন্য, স্পেসিফিক্যালি অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। ড্রাগ ইনডিউসড লুপাসের জন্য অ্যান্টি হিস্টোন। আর অ্যান্টি রো হচ্ছে ম্যাটার্নাল এবং নিউনেটাল লুপাসের জন্য থাকে পজিটিভ। আর সিস্টেমিক স্ক্লেরোসিস আমরা সবাই জানি দুই রকম: লিমিটেড কিউটিনিয়াস, সেটার জন্য অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি; ডিফিউজ কিউটিনিয়াস, আর এর জন্য হচ্ছে অ্যান্টি SCL70 অথবা টোপোআইসোমারেজ 1। এটা স্পেসিফিক্যালি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, হাইপারটেনসিভ রেনাল ক্রাইসিস যখন থাকে, তখন এই অ্যান্টিবডি গুলো পজিটিভ পাওয়া যায়। আপনারা আহ কিভাবে সিস্টেমকে আপনার ইনভলভ করে আমাদের সিস্টেমিক স্ক্লেরোসিস, ওই অংশটা যদি পড়ে থাকেন, তাহলে আমার এই রেফারেন্সটা আপনার ইনশাল্লাহ ধরতে পেরেছেন বলে আশা করি।
এটা আপনাদের 1 মিনিটের মধ্যে একটু রিভাইজ দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করেছি গুছিয়ে আনার জন্য। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। আহ এটা হচ্ছে 26.19 বক্স, রেড ফ্ল্যাগ সাইন ফর পসিবল স্পাইনাল প্যাথোলজি। এটা আপনার কেন কিভাবে পড়বেন আর কি। আপনার এসএ কিউতে খুব কমন একটা প্যাটার্ন আপনারা ফলো করেছেন যে একটা সিনারিও দিয়ে থাকে, হঠাৎ দ্য আদার হিস্ট্রি ইউ উইল টেক ফ্রম দিস পেশেন্ট। হ্যাঁ, তো এই হিস্ট্রিটা আপনি যাতে লিখতে পারেন সেই জন্য আপনি এটা পড়বেন। এবং আবার হিস্ট্রি টেকিং যে অপশনটা থাকে আমাদের অস্কিতে, সেখানেও আপনার এই পয়েন্টগুলো টাচ করে যেতে হবে। সিমিলারলি এসএ কিউতে একটা অপশন থাকতে পারে যে আপনার এক্সামিনেশন ফাইন্ডিং কি থাকবে, আপনি কি এক্সামিনেশনে পেতে পারেন, সেই এক্সামিনেশনের ফাইন্ডিংস গুলো একটু দেখে রাখবেন। খুব ইম্পর্টেন্ট এই বক্সটা। তারপরে হচ্ছে আপনার এখানে ডেভিডসনের সম্পূর্ণ লাইন এটা যে থেরাপেটিক এইমস অফ অল রিউমাটোলজিক্যাল ডিজিজ, অর্থাৎ আপনি যে কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজ আসলেই আমাদের কি এইম থাকে, যে আমরা থেরাপি যে দিচ্ছি সেই থেরাপির এইমটা কি। দেখেন, পেশেন্টের এডুকেশন, যে পেইন থাকে সেই পেনটাকে কন্ট্রোল করা, তার যে হচ্ছে যেহেতু এগুলো জয়েন্ট এবং লিম্বস কে আপনার মোস্ট মোস্টলি এফেক্ট করে, সো আজ তার ফাংশনকে অপটিমাইজ করা, ডিজিজ মডিফাই প্রসেস, যে ডিজিজটা যে মানে খারাপ হচ্ছে সেটাকে মডিফাই করা, এবং আদার্স যে কোমরবিডিটি আছে সেটাকে আইডেন্টিফাই করা এবং ট্রিট করা। ঠিক আছে, এটা আপনার এক নজরে একটু দেখে রাখলেন। সবগুলো রিউমাটোলজিক্যাল ডিজিজেরই এই প্যাটার্নে আপনি ম্যানেজমেন্টটা লিখে আসতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের ডেভিডসনের যে 26.31 বক্স আছে, রিকমেন্ডেশন ফর দ্য ইউজ অফ এনএসএইড। আপনারা সবই জানেন, এখানে জাস্ট আমি একটু ফোকাস করব যে কোনো পেশেন্ট যদি হচ্ছে ওয়ারফারিন পাচ্ছে, কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্ট থাকে, তাহলে আমাদেরকে এনএসএইডটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এটা আপনারা একটু সিনারিওতে খেয়াল রাখবেন, বিশেষ করে এসএ কিউ এর জন্য। এসবিএ তেও যদি সিনারিওতে থাকে, তো ওখানে আপনারা সিনারিওতে দেখবেন যে কার্ডিওভাস্কুলার পেশেন্ট এন্ড ওয়ারফারিন পাচ্ছে কিনা, এটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। এখন হচ্ছে ডিএমআরডি নিয়ে একটু কিছু আলোচনা। ডিএমআরডি এখান থেকে কেন আমাদের, এখানে আমি কি কেন এনেছি, এটার উদ্দেশ্যটা হচ্ছে আপনার ডিএমআরডি গুলো যখন রিলেটেড প্রশ্নটা আসে যে হচ্ছে ধরেন আপনার কেউ হাইড্রোক্সিক্লোরোকুইন পাচ্ছে, আপনি কি মনিটরিং করবেন, অথবা কারো আপনার হচ্ছে ব্লাড প্রেশার হাইপার টেনশন, তাকে আপনার কোন ড্রাগটা দেওয়া যাবে না, অথবা আমি যদি লেফলোনামাইড দেই তাহলে আমি কোন জিনিসটা মনিটরিং এ রাখবো। এইটাই হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ওয়েতে জানতে চাওয়া হয়। তো ওই পুরো যে বক্সটা আছে ডেভিডসনে, ওটার যে সারমর্ম সেটা আমি এখানে একটু ছোট করে আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি। যেমন আপনার যাদের ভিজুয়াল ফাংশন থাকবে সমস্যা, তারা হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইনটা আপনার ভিজুয়াল ফাংশন সমস্যা থাকলে দেওয়া যাবে না, অথবা হাইড্রোক্সি ক্লোরোকুইনটা আপনি দিলে অবশ্যই ভিজুয়াল ফাংশনটা চেক করতে হবে। সিমিলারলি লেফনোনামাইড এবং সাইক্লোস্পোরিন এর জন্য ব্লাড প্রেশারটা চেক করতে হবে, মনিটরিং এ রাখতে হবে। সাইক্লোফসফামাইড সাইক্লোস্পোরিন এর জন্য রেনাল ইজিএফআরটা দেখতে হবে। এবং সব ধরনের ডিএমআরডির জন্যই সিবিসি এবং এলএফটি, এই দুটো আপনাকে মনিটরিং এ রাখতে হবে। আরেকভাবে এটা আসতে পারে যে হচ্ছে আপনার কাউন্সিলিং এ যখন আপনি একটা পেশেন্টকে এই সমস্ত ওষুধের বিষয়ে আপনি যখন কাউন্সিলিং করবেন, তখন আপনাকে হচ্ছে অস্কি স্টেশনে স্পেশালি, তখন এই জিনিসগুলো, এই যে আপনার ভিজুয়াল ফাংশন ব্লাড প্রেশার মনিটরিং এর কথাগুলো আপনাকে হিস্ট্রির ভিতর কাউন্সিলিং এর ভিতরে আনতে হবে। এবং মনিটরিংটা কবে, এখন এটাকে আমি বলেছি রুল অফ থার্ড। একটা জিনিস খেয়াল করে দেখেন, 3 বার করে সবকিছু মনিটরিং টেস্ট ডান এভরি 2 উইকস ফর 6 উইকস। হ্যাঁ, মানে আপনি হচ্ছে দুই দুই সপ্তাহ পর পর 6 সপ্তাহ, তার মানে 3 বার। তারপরে হচ্ছে আপনার প্রতি 1 মাস পর পর 3 মাস, তাও 3 বার, এবং তারপরে প্রতি 3 মাস পর পর। মানে সবকিছু একটা তিনের যোগসূত্র আছে। এটা হচ্ছে ইউজুয়াল মনিটরিং। আপনার যে কোনো পেশেন্টকে যদি আপনি ডিএমআরডি দেন, তাহলে এভাবে আপনি মনিটরিং করবেন। আহ এটা আপনাদের এক নজরে দেখার জন্য যেন সুবিধা হয় ভেবে এনেছি। এবং আরো কিছু যে প্রেগনেন্সি সেফ ডিএমআরডি কোনগুলো আছে, সালফাসালাজিন, অ্যাজোথাইপ্রিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যান্টি টিএনএফ আলফা। এটা আপনার খুবই জরুরি, এটা আপনার বিশেষ করে এসবিএ এবং হচ্ছে কাউন্সিলিং এর জন্য এটা আমাদের জানা থাকতে হবে যে কোন কোন ওষুধগুলো প্রেগনেন্সিতে দিতে পারবো আমরা।
আর কন্ট্রাসেপশন সিমিলার গোজ ফর অস্কি অস্কিতে আপনার হচ্ছে এই গতবারও এসেছিল জানুয়ারি 2026-এ, যে আপনার আহ এই যে মেথোট্রেক্সেট এবং লেফনোনামাইড এগুলো কখন বন্ধ করতে হবে, এটা আপনার হচ্ছে কাউন্সিলিং স্টেশনে বলতে হয় পেশেন্টকে। মেথোট্রেক্সেটটা অবশ্যই হচ্ছে আপনার প্রেগনেন্সি প্ল্যানিং এর 3 মাস আগে আপনি বন্ধ করে দেবেন, এবং লেফনোনামাইডটা হচ্ছে 2 বছর আগে। এটা একটু অবশ্যই আপনারা মনে রাখবেন, আলাদা করে আমি এনেছি। তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর অস্টিও আর্থ্রাইটিস, এখান থেকে হচ্ছে এটা মানে এসএকিউ তে আমাদের আসতে পারে। আমি এটা কারণ হচ্ছে আপনার এই প্রত্যেকটা আহ, এই যে এখানে যে হচ্ছে আপনার জেনেটিক্স, ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস, রিপিটেটিভ লোডিং, এই হেডিং গুলো আপনারা হচ্ছে অবশ্যই রাখবেন, এবং হেডিং এর আন্ডারে একটা একটা করে যদি আপনারা পারেন সেগুলো আপনারা লিখে দিবেন ইনশাল্লাহ। অস্টিও আর্থ্রাইটিস এর থেকে একটা লাইন আছে আমাদের ডেভিডসনে, ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস। এই লাইনটা একটু মনে রাখবেন। আর এখানে যে হচ্ছে পেইনের যে বর্ণনা দেওয়া আছে, এই পেইনের বর্ণনাটা ভালো করে আমাদের পড়তে হবে, কারণ দিস ইজ দ্য ডিফারেন্স। মানে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অস্টিও আর্থ্রাইটিস এর মধ্যে পার্থক্য করার জন্য এই যে পেইনের যে পয়েন্ট গুলো দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট। সিমিলারলি ক্লিনিক্যাল সাইনটাও আপনারা দেখে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এটা। আর 26.38 নাম্বার বক্সে হচ্ছে জেনারেলাইজ নোডাল অস্টিও আর্থ্রাইটিস এর একটা সিনারিও দেওয়া আছে। আপনাদের জলিল স্যারের অসপি বইতে একটা অসপি কিন্তু আছে, যে হচ্ছে আপনার এরকম একটা পিকচার দিয়ে আপনার একটা অসপি দেখা, অসপি একটা সিনারিও আছে, যদি এটা একটু দেখতেন। অস্টিও আর্থ্রাইটিস এর ম্যানেজমেন্ট, এখানে আমি ম্যানেজমেন্টটা বইতে অনেক বড় করে আছে। এখানে আমি দুইটা কারণে ম্যানেজমেন্ট এনেছি, যে এখানে যে যেই পয়েন্ট গুলোকে আমি টাচ করেছি, আপনার যদি এই পয়েন্ট গুলো ধরে ধরে আপনার যে কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজের আপনি ম্যানেজমেন্টে আপনি লিখে আসতে পারবেন। যেমন পেশেন্ট এডুকেশন সব সময় থাকবে, লাইফস্টাইল অ্যাডভাইস, এটা নিয়ে অস্পিতাল একটা প্রশ্ন আছে, যে কিছু উপদেশ দেওয়া, স্ট্রেংথেনিং অ্যারোবিক এক্সারসাইজ, শক অ্যাবজর্বিং ফুটওয়্যার। তারপরে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আছে, কিছু কিছু ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আছে, এনএসএইড, অ্যান্টি নিউরোপ্যাথিক ড্রাগ, ইনজেকশন। ইনজেকশনটা আমরা হচ্ছে শুধুমাত্র নি অস্টিওআর্থ্রাইটিসেই ইউজুয়ালি ব্যবহার করে থাকি। আর নিউট্রাসিউটিক্যালস এর মধ্যে কন্ড্রোটিন সালফেট, গ্লুকোসামাইন সালফেট আছে। আর এগুলো যদি কোনটাই কাজ না করে আলটিমেটলি সার্জারি। তো এই 5টা পয়েন্ট আপনারা অবশ্যই লিখে আসবেন, এর ভিতরে কিছু কিছু কথা অ্যাড করে দিবেন। এরপরে আছে গাউট। গাউট খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা থেকে আপনার মেইনলি মনে রাখবেন হচ্ছে ড্রাগস গুলো, যে এই ড্রাগস গুলো হচ্ছে গাউটকে প্রিসিপিটেট করে। এটা আপনার এসবিএ তে জন্য ইম্পর্টেন্ট। অথবা এটাও, এই ড্রাগ গুলো যদি মানে কারো গাউট হওয়ার টেন্ডেন্সি আছে, তাদেরকে এই ড্রাগ গুলো প্রেসক্রাইবও করা যাবে না, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এই বক্স থেকে। এই বক্সের ইম্পর্টেন্ট এইটাই, যে ওষুধগুলো আপনার এই ড্রাগস গুলো ভুলে যাবেন না, আর বাকি যেগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে গাউট। গাউটের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস অফ দ্য ফার্স্ট এমটিপি জয়েন্ট। এইটা হচ্ছে আপনার একদম, এটা যদি প্রশ্নে থাকে আপনি মোটামুটি নিশ্চিত যেটা গাউট কে হচ্ছে আপনার ইন্ডিকেট করছে। এছাড়া আরো কিছু টিপিক্যাল ফিচার্স আছে, বইয়ের মধ্যে আছে, আপনারা জানেন। কোথাও যদি যে ওর্স্ট পেইন এভার, খুব র্যাপিড অনসেট, 2 থেকে 6 ঘন্টার মধ্যে, এরকম যদি থাকে, তাহলে আপনারা নিশ্চিত যে এটা হচ্ছে আপনাকে গাউট ডায়াগনোসিসটাই ইন্ডিকেট করছে। এটা আপনারা একটু দেখে রাখবেন। আর গাউটের হচ্ছে ডিডি মানে সিমিলার প্রেজেন্টেশন নিয়ে আসলে পরীক্ষায় কিন্তু, বিসিবিএস এর পরীক্ষায় প্রায় হচ্ছে আপনার এসএ তে ডেফিনেটিভ ডায়াগনোসিস চায় না, তারা বলে যে হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্সিয়ালস। তো গাউট লাইক প্রেজেন্টেশন নিয়ে একটা পেশেন্ট আসলে তার এই 3টা ডিডি আপনার থাকবে। এটা ডেভিডসন একটা লাইনে আছে, যে সেপটিক আর্থ্রাইটিস, সেলুলাইটিস এবং রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ঠিক আছে, এটা আপনারা একটু মনে রাখবেন। ভাই আগের স্লাইডটা জাস্ট একটু একবার দেখাবেন। কোনটা ভাইয়া? আহ জাস্ট আগেরটা। আগেরটা দেখাচ্ছে, এক মিনিট। না না, এটার আগে। এটা জি।
ভাইয়া এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আহ হ্যাঁ, এই কোন স্লাইডটা দেখতে চেয়েছিলেন, একটু এটা না তার পরেরটা? ডিডির হ্যালো, আগেরটা, ডিডির আগেরটা। ডিডির আগেরটা, এই যেটা। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কি মুভ করব? জি জি। আচ্ছা, ঠিক আছে। এই যে গাউটের আরেকটা আমাদের আছে, ইন্ডিকেশন ফর ইউরেট লোয়ারিং ড্রাগস। এটা একটু দেখে রাখবেন। এটা বিভিন্ন ভাবে আমাদের মূলত এসবিএ তে আসতে পারে আর কি। আপনারা জানেন মোটামুটি, ওই যে অ্যালোপিউরিনল ফেবুক্সিস্টেট। এই নেক্সট স্লাইড। সেপটিক আর্থাইটিস খুব গুরুত্বপূর্ণ রেড বক্স। আপনারা জানেন যে ডেভিডসনের রেড বক্স মানেই হচ্ছে, আপনাদের এটা মিস দেওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা আমি লিখে এনেছি যে এনি মোনো আর্থ্রাইটিস, নেক্সট ইনভেস্টিগেশন জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন। এটা আপনার সব ধরনের মোনো আর্থ্রাইটিস এর ক্ষেত্রে একটা যদি ইনভেস্টিগেশন আপনি লেখেন, সেটা হবে হচ্ছে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন। ঠিক আছে? এই ভিতরে আপনাদের পড়া আছে, এখান থেকে আমি যেটা একটু হাইলাইট করব সেটা হচ্ছে স্পেশাল অ্যাটেনশন ইন দ্য সিনারিও। আপনার সিনারিওর মধ্যে খেয়াল রাখবেন যে আপনার সেপটিক আর্থাইটিস ডায়াগনোসিস হয়ে গেছে, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে যদি আইভি ড্রাগ ইউজার থাকে অথবা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, তাহলে আমাদের টিপিক্যাল ফ্লুক্লক্সাসিনের সাথে কিন্তু একটা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যাড করতে হবে। এটা একটু মাথায় রাখবেন যে এই দুটো কেস আছে কিনা। আর যদি পেনিসিলিন অ্যালার্জিক থাকে, তাহলে তো আমরা ফ্লুক্লক্সাসিলিন দিতে পারবো না। ইয়াং পেশেন্টে ক্লিন্ডামাইসিন, ওল্ডার পেশেন্টে ভ্যানকোমাইসিন। আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে গেলাম। আর আইভি অ্যান্টিবায়োটিকটা 2 সপ্তাহ, তারপরে ওরালে চলে যাব আমরা 4 সপ্তাহ। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর এই বক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর আগে এসেছে পরীক্ষায় আপনাদের। এটা হচ্ছে ইউলার ক্রাইটেরিয়া অথবা এসিআর ক্রাইটেরিয়া, যে যে কোনো নামে আসতে পারে। যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে স্কোরিং এর প্রথম বক্সে এখানে হচ্ছে 4 নাই। ঠিক আছে, 4 নাই, তো এইটা আমরা ভুলে যাই। এটা আপনারা মনে রাখতে পারেন যে জয়েন্ট এফেক্ট, এটা কোনো প্রাইম নাম্বার, মানে কোনো, সবগুলো হচ্ছে প্রাইম নাম্বার, 0 1 2 3 5। ঠিক আছে, 4 তো হচ্ছে প্রাইম নাম্বার না, সো 4 বাদ। আর এখানে আপনার মনে রাখবেন হচ্ছে সেরোলজিতে আর এফ এসিপিএ, যেহেতু দুইটা জিনিস এটা জোড়ায় জোড়ায় থাকে, কোনো 1 নাই। ঠিক আছে, এখানে 0 2 3। আর ডিউরেশন, আর এটা আমাদের মনে থাকে, 6-এর বেশি হলে হচ্ছে আপনার আরে। এই জিনিসগুলো একটু রিমাইন্ডার দিলাম আর কি। এরপর হচ্ছে ফেলটিস সিনড্রোম। ফেলটিস সিনড্রোমের এই স্লাইডটা আনার কারণ হচ্ছে, আমি একটু বলি যে একটা পেশেন্টের যদি আপনারা দেখেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা পেশেন্ট, ফিমেল, ওল্ডার এজ এবং ইউরোপিয়ান মানে হোয়াইট ফিমেল, তার হচ্ছে সাথে স্প্লিনোমেগালি, লিম্ফোডেনোপ্যাথি আছে। হ্যাঁ, তাহলে আপনারা, এবং কিছু স্কিন পিগমেন্টেশন বা অ্যাবনর্মালিটিস আছে, তাহলে আপনারা চিন্তা করবেন ফেলটি সিনড্রোমের দিকে স্যাররা আপনাদের ডায়াগনোসিসটা নিতে চাচ্ছে। হ্যাঁ, এটা মূলত এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য এই পয়েন্টগুলো একটু দেখতে হবে। আর ল্যাব ফাইন্ডিংটা, সবগুলো সেল কাউন্ট কমে যাচ্ছে। এই আপনার 3টা সেল কাউন্ট কমে গেলে এক কথায় প্যানসাইটোপেনিয়া এবং অ্যাবনর্মাল লিভার ফাংশন। ফেলটিস সিনড্রোম থেকে এতটুকু জানলে আর কি চলবে। সেরোনেগেটিভের মধ্যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে এক্সট্রা আর্টিকুলার ফিচার গুলো, আপনার এটা অস্পিতেও আমাদের প্রশ্ন আসে, এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোনটা, কি কি এক্সট্রা আর্টিকুলার ফিচার্স আছে। আপনারা এগুলো পড়েছেন, একবার অবশ্যই দেখে যাবেন পরীক্ষার আগে। একটা লাইন একটু হাইলাইট করতে চাই, অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস ইজ দ্য মোস্ট কমন এক্সট্রা আর্টিকুলার ফিচার। মোস্ট কমন তাহলে কোনটা? আপনাদের অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস। ঠিক আছে, ইভেন সাম অফ দ্য কেসেসে দেখা যায় যে পেশেন্ট অ্যান্টেরিয়র ইউভাইটিস নিয়ে। সালাম আলাইকুম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন না স্যার? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এখন। জি স্যার। ওই যে আমার
ইলেকট্রিসিটি চলে গেছে ভাইয়া, এক্সট্রিমলি সরি। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না এখনো। দেখা যাবে না মানে রুম অন্ধকার তো, কিন্তু স্ক্রিন শেয়ারিং হচ্ছে কিনা? স্যার স্ক্রিন শেয়ার হয়নি, একটু স্ক্রিন শেয়ার হয়নি? করবেন। এক মিনিট, এক্সট্রিমলি সরি। জি, দেখা যাচ্ছে। হুম, সরি, সবার কাছে আমি এক্সট্রিমলি সরি। কারেন্ট চলে গেছে, তা আমি এখন হচ্ছে আমার মোবাইল থেকে হটস্পট অন করে আর কি চালাচ্ছি। আর রুমে যেহেতু লাইট নেই, সো আমাকে হয়তো দেখা যাচ্ছে না। আমি তাহলে পড়ায় ব্যাক করি। অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিসের এক্স রে ফাইন্ডিংস গুলো এখানে একটা ডেভিডসনের 1034 নম্বর পেজে আছে। আপনার এখানে যে দুটা মানে বর্ণনা দেওয়া আছে যে এক্স রে ফাইন্ডিং এর, এটা আপনার অস্পিতে সম্ভবত আপনারা পড়েছেন। তো তবুও একটু দেখবেন যে কিভাবে আপনার এই যে ব্যাম্বো স্পাইন ফর্ম হয় এবং কিভাবে যে স্কোয়ারিং, ন্যারোয়িং, ফিউশন, এই কথাগুলো এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। হাইলাইট করে দিয়েছি আর কি। তারপর হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এক্সট্রা আর্টিকুলার ফিচার। এটা আপনার কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্টটা হচ্ছে আপনার অনেক সময় যেহেতু এটা একটা, আমরা রিউমাটোলজিতে অলওয়েজ জয়েন্ট নিয়ে চিন্তা করি। তো সাথে কিন্তু রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে স্কিনে কিছু প্রেজেন্টেশন থাকে, যেমন ইয়াং পেশেন্টের তার জেনিটাল এরিয়াতে হচ্ছে আপনার সার্সিনেট বেলানাইটিসের একটা বর্ণনা থাকতে পারে, অথবা আপনার হাতে পায়ে পাম এন্ড সোলসে হচ্ছে আপনার নোডিউল থাকতে পারে। তো তখন আমাদের মাথায় আসলে এটা যে কেরাটোডার্মা ব্লেনোরেজিকা ইন্ডিকেট করছে, এটা আসলে আমাদের মাথায় তখন আর কি হিট করে না অনেক সময়। এই জন্য এই এক্সট্রা আর্টিকুলার ফিচার গুলো আপনারা একটু দেখবেন। অথবা এরকমও থাকে যে একটা আপনি ডায়াগনোসিস করেছেন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হঠাৎ আদার এক্সট্রা আর্টিকুলার ফাইন্ডিংস ইউ মে হ্যাভ ইন দিস পেশেন্ট। সো এই জন্য এটি ইম্পর্টেন্ট। আর নিচে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন আছে, হ্যাঁ, যে কমপ্লিকেশনটা কি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের: অ্যাওটিক ইনকম্পিটেন্স, কন্ডাকশন ডিফেক্ট, প্লুরোপেরিকার্ডাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, সিজার অ্যান্ড বেনিং এনকেফালাইটিস। আর সাথে অর্গানিজম কোনটা, এটা SCY দিয়ে আমরা মনে রাখতাম আর কি, একটু নিয়ে আসছি। এটা হচ্ছে পাঁচটা: সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টর, ইয়ারসেনিয়া। এই পাঁচটা অর্গানিজম দিয়ে হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা হয়। তারপরে আমরা আসি হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসে। সিস্টেমিক স্ক্লেরোসিস দুই ধরনের: লিমিটেড আর ডিফিউজ। লিমিটেডটা হচ্ছে আপনার আমাদের এই যে এলবো থেকে পরের অংশটুকু এবং নি থেকে তার পরের অংশটুকু, এইটা যেহেতু একটা সাইটের মধ্যে লিমিটেড থাকছে, এই জন্য আমরা এটাকে লিমিটেড কিউটিনিয়াস বলি। আর ডিফিউজটা হচ্ছে নি বা এলবো থেকে উপরের দিকে, মানে হচ্ছে আমাদের ট্রাঙ্কের দিকে চলে আসতেছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডিফিউজ কিউটিনিয়াস। এখন আপনি যদি কোশ্চেনের মধ্যে দেখেন যে হচ্ছে আপনার সিনারিওর মধ্যে এরকম কিছু আছে যে হচ্ছে আপনার আপনি বুঝতে পারছেন যে এটা সিস্টেমিক স্ক্লেরোসিস, বাট ক্যালসিনোসিস, রেনল্ডস, ইসোফেজাইটিস, তারপর হচ্ছে আপনার স্ক্লেরোড্যাকটাইলিয়ান, টেলানজ্যাকটিসিয়া, এই ধরনের একটা হিন্টস দেওয়ার চেষ্টা করছে স্যাররা, তখন আপনি বুঝবেন যে আপনার ডায়াগনোসিসটা আরেকটু স্পেসিফিক চাচ্ছে। ক্রেস্ট, ক্রেস্ট হচ্ছে তখন আপনার ডায়াগনোসিস হবে। কিন্তু ক্রেস্টে যদিও ইসোফেগাসকে ইনভলভ করে, এটা কিন্তু আপনার লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসের মধ্যে পড়ে। এটা খুব ভালো করে মনে রাখবেন। এবং সেক্ষেত্রে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকবে ক্রেস্টে। ক্রেস্ট অবশ্যই লিমিটেড কিউটিনিয়াসের আন্ডারে পড়ে এবং এটার প্রগনোসিস ভালো, এবং অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি হচ্ছে আপনার পজিটিভ থাকবে। এখান থেকে আমাদের গত সেশনে BCPS এর পরীক্ষায় একটা SB এসেছিল, কোন অ্যান্টিবডি পজিটিভ থাকবে। আর আপনার ডিফিউসের প্রগনোসিসটা ভালো না। এখন যে হোয়াট আর দ্য পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর অফ সিস্টেমিক স্ক্লেরোসিস, খুবই ইম্পর্টেন্ট। ওল্ডার এজ, ডিফিউজ স্কিন ডিজিজ, আরো যা যা আছে এটা একটু দেখে রাখবেন। সিস্টেমিক স্ক্লেরোসিসে 1041 নম্বর পৃষ্ঠায় এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনভলভমেন্টে, এখান থেকে দেখেন গতবার 25 আপনার একটা প্রশ্ন এসেছিল যে ওয়াটারমেলন স্টোমা কিসে পাওয়া যায়। হ্যাঁ, এই ভিতর থেকে লাইনটা থেকে একটা SBA দিয়ে দিয়েছিল। সো এই যে ভিতরে ইনভলভমেন্টটা আপনারা পড়বেন, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। আর রেনাল ইনভলভমেন্ট,
আপনার গত বছরের প্রশ্ন, গত সেশনের প্রশ্নটা দেখলে আপনার খেয়াল করেছেন কিনা যে রেনাল ইনভলভমেন্টে হচ্ছে আপনার পুরো একটা এসে কিউ চলে আসছিল এখান থেকে। সেটা ডায়াগনোসিসটা ছিল এরকম যে হাইপারটেনসিভ রেনাল ক্রাইসিস ডায়াগনোসিস। আর একটা প্রশ্ন ছিল যে হচ্ছে আপনার এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিব। ট্রিটমেন্টটা কিন্তু ডেভিডসনের রিউমাটোলজি চ্যাপ্টারে নাই। হ্যাঁ, এটা হচ্ছে নেফ্রোলজিতে আছে, এসি ইনহিবিটর। জাস্ট একটা, হোয়াট এভার দ্য সিচুয়েশন, ডায়াগনোসিস যখন হাইপারটেনসিভ রেনাল ক্রাইসিস, ট্রিটমেন্ট তখন এসি ইনহিবিটর, আর কিচ্ছু না, আর কিচ্ছু লেখা লাগবে না। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এই প্রশ্নটা এসেছিল, এটা হচ্ছে আপনার নেফ্রোলজি চ্যাপ্টারের মধ্যে আছে। এখন কেন এসি ইনহিবিটর, আরেকটা প্রশ্ন এসেছিল যে হচ্ছে কেন স্টেরয়েড দেওয়া যাবে না। এখন আমি বলি কেন এসি ইনহিবিটর, কারণ হচ্ছে আপনার রেনাল ইনভলভমেন্ট যখন থাকে সিস্টেমিক স্ক্লেরোসিসে, তখন আপনার মূলত রাস সিস্টেম, রেনাল অ্যাঞ্জিওটেনসিল অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে হচ্ছে আপনার এই প্রেসারটা হচ্ছে রেইজ করে। তো সেই জন্য আমরা এসি ইনহিবিটর দিব। আর কেন স্টেরয়েড দেওয়া যাবে না, কারণ স্টেরয়েড যখন দেওয়া হয় তখন হচ্ছে আপনার স্টেরয়েড কিন্তু এই যে আহ, আপনার যে আমাদের রেনাল যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম গুলো আছে, সেগুলোকে হচ্ছে আপনার সেনসিটিভ করে তোলে এই যে ভ্যাসোকনস্ট্রিক্টর গুলোর প্রতি, মানে এই যে আপনার অ্যানজিওটেনসিন যেগুলো আছে সেগুলোর প্রতি। তারপরে হচ্ছে স্টেরয়েড ইটসেলফ হচ্ছে ওয়াটার এন্ড সোডিয়াম রিটেনশন করে, ফলে প্রেশারটা আরো বেশি বেড়ে যাবে, প্যারাডক্সিক্যালি প্রেশারটা বেড়ে যাবে। সো স্টেরয়েডটা এই জন্য দেওয়া যাবে না। এটা চলে এসেছে গত সেশনে, তবু আমি আপনাদের অ্যান্সারটা আর কি একটু বলে দিলাম কেন। তবে আপনার এসি ইনহিবিটর এই শুধু অ্যান্সার, এটা এটা মনে রাখবেন আর কি। তারপরে হচ্ছে পলিমায়োসাইটিস এন্ড ডার্মাটোমায়োসাইটিস। এখানে হচ্ছে আপনার স্কিন লেশন কোনগুলো, এই যে কিছু নামধারী স্কিন লেশন আসে, যেমন গটনস প্যাপিউল, হেলিওট্রপিক র্যাশ, সলসাইন। আর দুইটা আমি এসবি এর ওই যে অস্পির বই থেকে এনেছি, পেরিয়াঙ্গুলার ইরাইথেমা, টেলানজাক্টিসিয়া। এগুলোতে হচ্ছে আপনার এই বর্ণনা একটা দিয়ে বাকি কি কি আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা চাইতে পারে, অথবা আপনার এই বিবরণগুলো থাকতে পারে, আপনার ডায়াগনোসিসের জন্য সুবিধা হবে। এটা একটু দেখবেন। আর একটা প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে আপনার ডায়াগনোসিস আপনি করতে পেরেছেন, হোয়াট উইল ইউ ডু নেক্সট। অবশ্যই ম্যালিগন্যান্সি কে এক্সক্লুড করতে হবে সাথে। এজন্য আপনার বইতে কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, এগুলো করতে হবে যে ম্যালিগন্যান্সিটাকে এক্সক্লুড করার জন্য। আরেকটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমাও কিন্তু আপনার হচ্ছে এক হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। তো সেই জন্য হচ্ছে আমাদের প্রোটিন ইলেকট্রোফোরেসিস, সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিসটা আমাদের একটু করতে হবে এখানে। পিএম মানে পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস থাকলে নেক্সট স্টেপ হিসেবে, এটা আপনারা মনে রাখবেন অবশ্যই, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। তারপরে হচ্ছে ভাস্কুলাইটিসে আসি। ভাস্কুলাইটিস হচ্ছে স্মল ভেসেল আর হচ্ছে লার্জ মিডিয়াম, তিন রকমের আছে এখানে। এমপিএ, জিপি আর ইজিপি, এই তিনটা কিন্তু হচ্ছে আপনার স্মল ভেসেল ভাস্কুলাইটিস, ঠিক আছে? তো এখানে আপনারা কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, এই জন্য আমি একটা কম্পারেটিভ স্টাডি মানে এই বক্সের মধ্যে নিয়ে এসেছি। আপনি দেখেন যে হচ্ছে এমপিএ এবং জিপিএ তে রেনাল সিস্টেম ইনভলভড হবে। এখন এই প্রশ্নটাও গতবার এসেছিল, গত এই জানুয়ারিতে, আপনার কোন ধরনের রেনাল ইনজুরি হয়। এটা হচ্ছে আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, সাথে হেমাচুরিয়া থাকবে। জিপিও তেও সিম, কিন্তু ইজিপিএ তে আপনার রেনাল ইনভলভমেন্টটা কম্পারেটিভলি কম থাকবে, ঠিক আছে? তাহলে আমরা লাংসে আসি। যেহেতু এগুলো হচ্ছে মূলত কিডনি এবং লাংস কে আপনার ইনভলভ করে, লাংসে আমরা কি পাবো একটু মনে রাখবেন যে এমপিএ তে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ থাকবে। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ কথাটা থাকলে আপনি মোটামুটি শিওর ডায়াগনোসিস যেটা এমপিএ হবে। সিমিলারলি প্রশ্নের কোথাও যদি ক্যাভিটেশন এবং নোডিউলস কথাটা থাকে, তাহলে আপনি 100% শিওর থাকবেন যেটা জিপিএই হবে। আর ইজিপিএ, ই ফর ইউসিনোফিলিয়া, ই ফর ইজিপিএ। অ্যাজমা অথবা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যদি থাকে অ্যাসোসিয়েশন, তাহলে অবশ্যই এটা ডায়াগনোসিস থাকবে ইজিপিএ। সাথে আপনার অ্যালার্জিক রাইনাইটিস, যেহেতু ইউসিনোফিলিয়া হচ্ছে ন্যাজাল পলিপের হিস্ট্রি থাকতে পারে। আর নাজাল ক্রাস্টিং, এপিস্টেক্সিস, সাইনোসাইটিস, এই কথাগুলো একদম ট্রেডমার্ক ফর জিপিএ। সো আমি এখানে জাস্ট কি পয়েন্ট গুলো এনেছি যাতে আপনাদের ডায়াগনোসিসে সুবিধা হয়। আর অ্যান্টিবডি, এমপি এর জন্য পিয়ানকা অথবা অ্যান্টি এমপিও, এমপি এর জন্য এমপিও, এভাবে মনে রাখতে পারেন। আর জিপি এর জন্য হচ্ছে সিয়ানকা অথবা অ্যান্টি পিআর3। তো জিপিএ এটা মনে রাখতে পারেন যে আমরা বলি সিজিপিএ,
সো সিয়ানকা ফর জিপিএ, সিজিপিএ এভাবে আপনারা একটু মনে রাখতে পারেন। আর ইজিপিএ তে পিয়ানকাও পজিটিভ থাকতে পারে, সিয়ানকাও পজিটিভ থাকতে পারে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? শুনতে পাচ্ছি ভাই। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি হচ্ছে আরো তিনটা, একটা পৃষ্ঠার মধ্যে আছে এই যে আপনার তাকায়াসো আর্টারাইটিস, পলি আর্টারাইটিস নোডোসা, জায়ান্ট সেল আর্টারাইটিস। এটা আমি হচ্ছে একদম কি পয়েন্ট গুলোকে একসাথে আমি আনছি আপনাদের রিভিশনের সুবিধার্থে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার ওই এটা একটা ভাস্কুলাইটিস, তাকায়াসোটা হচ্ছে আপনার লার্জ, জায়ান্ট সেলটাও লার্জ, এইটা হচ্ছে পলি আর্টারাইটিস মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। এখানে দেখেন জাস্ট আপনি যদি কি যেটা আপনার বোল্ড করা আছে, লস অফ পালসেস, এই কথাটা ট্রেডমার্ক ফর তাকায়াসো আর্টারাইটিস এর সাথে ক্লডিকেশন থাকবে, হাইপারটেনশন থাকবে। সিমিলারলি পলি আর্টারাইটিস নোডোসা হচ্ছে আপনার মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস। এখানে আপনার হচ্ছে বোল্ড করা পালপেবল পারপিউরা এবং লেভিটো রেটিকুলারিস, হ্যাঁ, এই যে স্কিন যে ম্যানিফেস্টেশন, এগুলো থাকলে আপনি চিন্তা করবেন আপনার ডায়াগনোসিস পলি আর্টারাইটিস নোডোসা হতে পারে। আর জায়ান্ট সেল আর্টারাইটিসে আপনি এই যে বোল্ড করা হেডেক, হ্যাঁ, একটা হেডেক থাকবে, স্ক্যাল্প টেন্ডারনেস থাকবে, জ ক্লডিকেশন এবং ব্লাইন্ডনেস থাকবে। এখন একটা প্রশ্ন জানতে চাইতে পারে যে হচ্ছে ব্লাইন্ডনেসটা কেন হয়? ডিউ টু অক্লুশন অফ দ্য পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। এই জিনিসটি একটু মনে রাখবেন, আমি বোল্ড করে দিয়েছি। এরকম একটা সিনারিও থাকলে আপনারা মনে করবেন এটা জায়ান্ট সেল আর্টারাইটিস, মূলত টেম্পোরাল আর্টারিতে প্রবলেমের জন্যই এই ডিজিজটা হয়ে থাকে। এখন হঠাৎ ইনভেস্টিগেশন গুলো খুবই কাছাকাছি, এই জন্য আমি পাশাপাশি রেখেছি। এটা আমার নিজের মনে রাখতে অনেক কষ্ট হতো। যেহেতু ভেসেলের ডিজিজ, তো আমরা অ্যানজিওগ্রাম করব, সিটি অ্যানজিওগ্রাম অথবা এমআর অ্যানজিওগ্রাম। আমরা তাকায়াসো আর্টারাইটিসে পাবো থিকেনিং অফ দ্য ভেসেল ওয়াল এন্ড ন্যারোইং অফ দ্য লুমেন। আর পেট সিটি করলে পাবো হচ্ছে যেই যেই জায়গায় এফেক্টেড হচ্ছে সেখানে আপটেকটা বেড়ে যাবে। পলি আর্টারাইটিস নোডোসা, নামের মধ্যে দেখেন নোডোসা শব্দটা আছে, মানে নোড। নোড মানে হচ্ছে কেমন বিটস এর মতো, একটা জায়গায় অ্যানিউরিজম থাকবে, ডায়ালিটেশন, আবার এক জায়গায় ন্যারোইং থাকবে। কোথায় থাকবে? মেজেন্টারি, হেপাটিক এন্ড রেনাল সিস্টেমে। মানে সিনারিওতে আপনার বলতে পারে যে তার অ্যাবডোমিনাল পেইনের হিস্ট্রি একটা থাকতে পারে, অথবা রেনাল ইনভলভমেন্ট থাকতে পারে, যেহেতু ওখানকার ভেসেন গুলো এফেক্টেড হচ্ছে মেইনলি। আর নোডোসা শব্দটা থেকে মনে রাখবেন আপনারা এমআরএ করলে এই একটু নোটস এর মতো ফাইন্ডিং পাবেন, কিরকম অ্যানিউরিজম এবং ন্যারোইং। বায়োপসিও করা যেতে পারে মাসেল আর সুরাল নার্ভে। আর জায়ান্ট সেল আর্টারাইটিসে এখানে একটু বোল্ড করে দিয়েছি আমি, ডপলার আল্ট্রাসাউন্ড অফ দ্য টেম্পোরাল আর্টারি করলে হেলোসাইন পাবেন। এটা এই শব্দটা একটু মনে রাখবেন, হেলোসাইন। আর যদি টেম্পোরাল আর্টারির বায়োপসি করেন তাহলে হচ্ছে ফ্রেগমেন্টেশন থাকবে, মানে আর্টারির বিভিন্ন লেয়ার গুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস। তো এই বক্সটা আপনারা যদি একবার দেখে যেতে পারেন পরীক্ষার আগে, আমার মনে হয় তিনটা ডিজিজ আপনার কিছু না কিছু আপনারা লিখে আসতে পারবেন, ডায়াগনোসিসও করতে পারবেন ইনশাল্লাহ। আহ এখন যতগুলো ভাস্কুলাইটিস পড়লাম আমরা, এই যে স্মল ভেসেল, মিডিয়াম ভেসেল, লার্জ ভেসেল, সবগুলার কমন ম্যানেজমেন্ট, হ্যাঁ, আপনি এটা লিখে আসতে পারলে আশা করি ভালো একটা মার্কস পাবেন। শুরু করবেন আইভি মিথাইল প্রেডনিসোলন দিয়ে, 3 দিন চলবে, সাথে আইভি সাইক্লোফসফামাইড, ঠিক আছে? সেটা হচ্ছে 15 মিলিগ্রাম/কেজি এভরি 2 উইকস, পর পর 3 মাস গেল। এই যখন 3 মাসের ট্রিটমেন্টটা আমাদের শেষ হবে, আমরা চলে আসবো মেইনটেনেন্স থেরাপিতে। আপনারা সবাই জানেন লো ডোজের স্টেরয়েড এবং অ্যাজোথেরাপিন, অথবা মেথোট্রেক্সেট অথবা মাইক্রোফেনোলেট মফেটিল, এটা থাকবে। আর আপনার যখন আনকাস মেডিয়েটেড ভাস্কুলাইটিস গুলো আছে, ওখানে যদি আপনার স্পেসিফিক্যালি বলা থাকে ফালমিনেন্ট লাং ডিজিজ হচ্ছে, সেক্ষেত্রে আপনার কনসিডার প্লাজমাফেরেসিস, একটু মাথায় রাখবেন আপনার এই বিষয়টা। জায়ান্ট সেল আর্টারাইটিস এর একটা রেড বক্স আছে, রেড বক্স মানে আপনারা জানেন ইম্পর্টেন্ট। বেসিক্যালি এখানে ওই স্টেরয়েড দেওয়ার কথাই বলেছে, যে আইসাইটটা আগে আমাদের বাঁচাতে হবে, এটা ফোকাস করে আমাদেরকে অপথলমোলজি রেফারেল দিতে হবে এবং স্টেরয়েড শুরু করতে হবে। এই কথাটি আপনারা একটু দেখে যাবেন, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আসতে পারে এটা। তারপর হচ্ছে বেচেস ডিজিজ। বেচেস ডিজিজ হচ্ছে, এটা কেন আপনারা পড়বেন, এই যে এখানে যে স্কিন লেশন গুলো আছে, আই লেশন গুলো আছে, এখান থেকে কিন্তু আপনাদের অস্পি আছে, হ্যাঁ, অস্পি আসতে পারে, এটা পড়বেন। আর সিনারিওটা আপনারা বোঝার জন্য, ওরোজেনিটাল আলসার ইয়াং পেশেন্ট, তাদের যদি হচ্ছে আপনাদের এই ধরনের এই সমস্যাগুলো থাকে, অথবা নিচে দেখেন আমি 3টা পয়েন্ট এনেছি, এই ছেলে B51 পজিটিভ,
রিকারেন্ট থ্রম্বোসিস অ্যাজ এ ফর্ম অফ ডিভিটি অথবা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। একটু অ্যাটিপিক্যাল কিন্তু সিনারিওটা, যে একটা ইয়াং পেশেন্টের আপনার ওরোজেনিটাল আলসার আছে, সাথে হিস্ট্রিতে বলা আছে রিকারেন্ট থ্রম্বোসিস হচ্ছে ডিভিটি হিসেবে, অথবা অ্যাসেপ্টিক মেনিনজাইটিস আছে। আপনারা বেচেসটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই তিনটা পয়েন্টের উদ্দেশ্য এটা। আর এখানে যেই ফাইন্ডিংস গুলো আছে এখান থেকে সরাসরি আপনার প্রশ্ন আছে অস্পিতে, এবং পজিটিভ প্যাথোলজি টেস্ট এটাও হচ্ছে আপনার জানতে চায় যে আপনি কি পজিটিভ পাবেন। সো এই জিনিসটা আপনার একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে অস্টিওপোরোসিসে আসি। অস্টিওপোরোসিস খুবই কমন, আপনারা সবকিছুই জানেন। একটু আমি হাইলাইট করবো হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড অস্টিওপোরোসিসটা কখন হয়। 7.5 মিলিগ্রামের বেশি প্রতিদিন 3 মাসের বেশি যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে। আপনার ডেভিডসনে কিছু মেকানিজম দেওয়া আছে যে কিভাবে আপনার অস্টিওপোরোসিস করে, সেটা আপনারা একটু এক নজর দেখবেন। অস্টিওপোরোসিসের টি স্কোর, এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। নর্মালটা কত, অস্টিওপেনিয়া যেমন -2.5 অস্টিওপোরোসিস -2.5 থেকে -4, ইনভেরিয়েবলি প্রশ্ন আসে এখান থেকে। আর রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস বক্স নাম্বার 26.69, এখানে আপনারা আর কিছু মনে রাখেন, শুধু ড্রাগস গুলো এবং মিসেলেনিয়াস, এই দুইটা আপনারা অবশ্যই মনে রাখবেন এসবি এর জন্য। কারণ দেখেন মিসেলেনিয়াস এর মধ্যে কিছু অদ্ভুত জিনিস, যেমন আপনার লো বিএমআই, তারপর হচ্ছে হেভি স্মোকিং, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেগুলো আমাদের ইউজুয়ালি মানে না পড়ে গেলে আমাদের মনে থাকে না যে এটা কি ছিল কিনা, কারণ আমরা সিনারিও থেকে মিলাতে পারি না। তো এগুলো একটু দেখবেন, মিসেলেনিয়াস এবং হচ্ছে ড্রাগস, এই দুটো অবশ্যই আপনারা দেখবেন। আর এখানে স্টার দেওয়া আছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং হাইলি ট্রেন্ড অ্যাথলেটস, এদের বডিতে হচ্ছে হাইপোগোনাডিজম হয়, সেখান থেকে হচ্ছে আপনার অস্টিওপোরোসিসটা মূলত ডেভেলপ করে। এইটা একটু আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আপনার কি কি ওষুধ দিবেন অস্টিওপোরোসিসে? অবভিয়াসলি বিসফসফোনেট ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এর মধ্যে ওরাল কোনটা, সাবকিউটেনিয়াস কোনটা, আইভি কোনটা আমি এখানে লিখে দিয়েছি, হ্যাঁ? এটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন বা মনে রাখতে পারেন। ওরালের মধ্যে রেলক্সিফেন জিনিসটা কি, এটা হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। এটা এই তথ্যটা একটু আপনারা জেনে রাখবেন। সাবকিউটেনাস কোনটা কোনটা দিতে পারি, ডেনোসোমাব, টেরিপ্যারাটাইট। টেরিপ্যারাটাইটটা হচ্ছে ফ্রেগমেন্ট অফ হিউম্যান পিটিএইচ। আর আইভি একটাই, জোলেন্ড্রনিক অ্যাসিড। এখন সিনারিওতে যদি থাকে সিকেডি পেশেন্ট অস্টিওপোরোসিস, কোনটা কোনটা সেফ? অ্যালেন্ড্রনিক অ্যাসিড অ্যান্ড রিসেড্রোনেট। আর রেলক্সিফেন বেশি দিন ইউজ করলে ভেনাস থ্রম্বোএম্বোলিজম হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এটা বোল্ড করা আছে, একটু আপনারা খেয়াল রাখবেন। এখন হচ্ছে এই যে ডিশ, ডিফিউজ ইডিওপ্যাথিক স্কেলেটাল অস্টোসিস, এই জিনিসটা হচ্ছে আপনার মূলত ডিডি, লাম্বার স্পন্ডাইলোসিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এগুলো খুব কাছাকাছি ফাইন্ডিং। সো এই তিনটা আপনাদের অস্পিতে সম্ভবত একটা প্রশ্ন ছিল। আমি এই তিনটার যে এক্স রে ফাইন্ডিং অথবা যে বোনসে যে চেঞ্জ হয়, আমি আপনাদের সহজে রিভিশনের জন্য নিয়ে এসেছি এক পাশে। এখানে দেখেন হচ্ছে সিনডেসমোফাইট ফ্লোরিড নিউবর্ন ফরমেশন, and along the anterolateral aspect of the contiguous vertebral body, সিনারিওতে obesity, hypertension, টাইপ 2 ডায়াবেটিস mellitus, এই একটা ক্লু দেওয়া থাকবে, তাহলে আপনি ডিশ চিন্তা করবেন। আর লাম্বার স্পন্ডাইলোসিস মানে হচ্ছে স্পাইনের যে অস্টিওআর্থ্রাইটিস, সেখানে ডিস্ক স্পেস ন্যারোইং থাকবে, মার্জিনাল ভার্টিব্রাল বডি স্ক্লেরোসিস থাকবে। আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে অন্য সব সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের মতো স্যাক্রোয়াইলাইটিস থাকবে, এপিফাইশিয়াল জয়েন্ট ফিউশন থাকবে। আপনারা যখন এরকম তিনটা পাশাপাশি পড়বেন না, তখন আপনাদের হচ্ছে ডিফারেন্সিয়েট করতে খুব ইজিয়ার হবে। কারণ পরে না, যখন আপনি আরো অনেক কিছু এক্স রে ফাইন্ডিং পড়বেন, তখন আপনার আসলে মনে থাকবে না যে কোনটাতে ন্যারোইং ছিল, কোনটাতে স্যাক্রোয়াইলাইটিস ছিল, আবার কোনটাতে হচ্ছে নিউবোন ফরমেশন ছিল। তো এইটা আপনার যদি একবার দেখে যেতে পারেন পরীক্ষার আগে, তাহলে আপনার ইনশাল্লাহ কনফিউশনটা থাকবে না। এসএলই, আচ্ছা এসএলই অনেক বড় একটা জিনিস, এখন সেখান থেকে না আপনার সরাসরি প্রশ্ন আসে না। যেটা হচ্ছে আমরা মানে, কারণ অনেক সিস্টেমকে এটা হচ্ছে এফেক্ট করে, শুধু রিউমাটোলজিতে এটা সীমাবদ্ধ থাকে না। তো আপনাদের এসএলইর অ্যাকচুয়াল পড়াটা থাকবে হচ্ছে 3টা অধ্যায়ের মধ্যে। প্রথম অধ্যায়টা হচ্ছে আপনার নেফ্রোলজিতে, এসএলইর লুপাস নেফ্রাইটিস ইনভেরিয়েবলি এখানে চলে যায় সাদা, মানে আপনার অস্পিওস। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যালো,
ঠিক আছে। নেফ্রোলজিতে আপনার হচ্ছে লুপাস নেফ্রাইটিস রিলেটেড যে পড়াগুলো আছে ওখান থেকে আপনারা নেফ্রোলজি পড়ার সময় দেখবেন। হেমাটোলজিতে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, ওইটার সাথে এসিলিকে কানেক্ট করে দিতে পারে। আর আবার আপনার ডার্মাটোলজিতে আপনি যখন যাবেন তখন ড্রাগ ইনডিউস লুপাসের সাথে এসিলিকে যুক্ত করে দিতে পারে। সোললি এসিলি থেকে রিউমাটোলজির প্রশ্ন আপনার হওয়ার সম্ভাবনা বেশ কম। সো এইভাবে আপনারা যখন ওই চ্যাপ্টারটা পড়বেন তখন একটু কোরিলেট করে পড়বেন। অসপি পড়ার সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিষয়টা। তারপরে একটু জাস্ট অনলাইনার আপনারা দেখেন, অস্টিওমাইলাইটিসের জন্য ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এমআরআই। এইটা একটু মনে রাখবেন, আমরা ভুলে যাই। একটা ইয়াং পেশেন্ট, ফিভার আছে, র্যাশ আছে, আর্থ্রালজিয়া আছে, সাথে হেপাটোস্প্লিনোমেগালি আছে, চিন্তা করবেন স্টিলস ডিজিজ অথবা সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আবার একজন ওল্ড এজ, বোন পেইন, সেন্সরি নিউরোনাল ডিফনেস আর হাই রাইজ অফ এএলপি, আপনি চিন্তা করবেন প্যাজেট ডিজিজ। প্যাজেট ডিজিজের এক্স রে ফাইন্ডিংটা এখানে লিখে দেওয়া আছে, প্লাস আপনারা ওই যে প্রথমে যে বক্সটা দেখেছি ওখানেও ছিল। এটার ট্রিটমেন্ট হচ্ছে জোলেন্ড্রেনিক অ্যাসিড একটাই। অস্টিওপোর অস্টিওপেট্রোসিস, অস্টিওপেট্রোসিসটা কেন হয়? ফেইলিওর অফ দ্য অস্টিওক্লাস্ট, মানে বোনসের অস্টিওক্লাস্টের কাজ কি? আমাদের হচ্ছে বোনসের যে রিজর্পশন হয়, ভাঙা গড়া টার্নওভার চলতে থাকে সেটা। তো অস্টিওক্লাস্ট যখন কাজ করে না তখন আপনার পুরাতন বোনের উপরেই আবার নতুন বোনস আসতে থাকে, সো বোন ইন বোন অ্যাপিয়ারেন্স থাকে। ঠিক আছে, এক্স রেতে একটা কথা, এটা একটু দেখবেন, অস্টিওপেট্রোসিসে পাওয়া যায়। আর শগ্রেন সিনড্রোমে ড্রাই মাউথ, ড্রাই আইস, হাইপোক্যালেমিয়া এবং টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস থাকে। আর কিছু না পারেন এই তথ্যগুলো একটু জেনে রাখবেন, টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হাইপোক্যালেমিয়া, আর সবকিছু শুকিয়ে যায়, এটা হচ্ছে শগ্রেন। উম এই ছিল হচ্ছে আমার রিউমাটোলজি নিয়ে মোটামুটি আজকের ক্লাসটা। এই ইম্পর্টেন্ট টপিক গুলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে কিছু বক্সের মধ্যে কিছু হাইলাইট করে কিছু বোল্ড দিয়ে আপনাদের যাতে বুঝতে সহজ হয়, আপনাদের রিভিশন দিতে সহজ হয়, সেজন্য নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা যখন পরবর্তী প্রিপারেশনের সময় যেই সময়টুকুতে আপনারা রিউমাটোলজি পড়বেন তখন এই বিষয়গুলো যেন বাদ না যায়, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনাদের যদি কোনো কিছু জানতে চান আপনারা বলতে পারেন। আমি আর আমার দিক থেকে আন্তরিকভাবে আমি দুঃখিত, ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমাদের ক্লাস মাঝখানে ডিসরাপ্টেড হয়েছে, এটা আমার ফল্ট, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা খুবই চমৎকার হয়েছে। বিশেষত হচ্ছে এই যে ভাস্কুলাইটিস এর যে টপিকটা, এটা আপনি এত সুন্দর করে বক্সে সামারাইজ করেছেন। আর জি। বাকিগুলা মানে অল ওভার দা ক্লাস খুবই ভালো ছিল ভাইয়া। রিউমাটোলজি আসলে একটু অগোছালো মনে হতো, তো আজকে হ্যাঁ। খুবই সুন্দর করে আপনি গুছিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলকাম। আপনারা যদি একটু এগুলো মনে রাখতে পারেন তাহলে আর কি আমার কষ্টটা সার্থক। আর ভয় পাবেন না, রিউমাটোলজি থেকে প্রশ্ন আসবে এটা আপনারা শিওর থাকেন। আর এই জায়গাগুলো একটু দেখে যাবেন, হ্যাঁ, বিশেষ করে যে আমি যেই বক্স টক্স এগুলো দিলাম, এগুলো দিলে একটু মনে রাখতে ইজিয়ার হবে। ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটা করার জন্য। আর হচ্ছে আপনাদের শুরুর চার পরবর্তী, পাঁচটা স্লাইড একটু যদি দেখাইতেন কষ্ট করে। হ্যাঁ অবশ্যই শুরুর দিকের এটা আমাকে বলবেন, হ্যাঁ, কোন স্লাইডটা আবার দেখতে জি চাচ্ছেন। এর জি, আগে এটা এটা ভাই, হ্যাঁ। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামাজের জন্য তারপরে, একটু মিস হয়ে গেছে তো, জি। পরে আচ্ছা আচ্ছা, অবশ্যই এরপরে কোনটা দেখতে চান বলবেন। জি, তারপরের দিকে মানে প্রথম দিকে চার পাঁচটা মিস হয়ে গেছে আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সমস্যা নাই, ওকে। হ্যাঁ, এটাও ডেভিডসন আছে, জাস্ট এইম গুলো। জি হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ওকে। নেক্সট। নেক্সট এটাও হ্যাঁ ঠিক বইতে আছে। আছে, জাস্ট হ্যাঁ, ওয়ার্ক এ করবেন। পর্যন্ত ঠিক আছে, এখান থেকে ধরতে পারছিলাম। আচ্ছা ঠিক আচ্ছা আছে আচ্ছা ভাই, আচ্ছা থ্যাংক ইউ ভাই, জাজাকাল্লাহ খায়ের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কিছু মিস হয়েছে বা বলতে চান? আচ্ছা ঠিক আছে, যদি আর কোনো প্রশ্ন না থাকে, পরের প্রশ্ন থাকতে পারে আপনাদের জন্য জেনেসিস সর্বদাই আছে, অনলাইন অফলাইন হোয়াটসঅ্যাপ সবসময়। আমরা যারা মেন্টর আছি আপনাদের আমরা কাছাকাছি আছি, আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন পড়তে গিয়েও কোনো সমস্যা হলে।
আমাদের যে যোগাযোগের মাধ্যমগুলো আছে এর মাধ্যমে আপনি অবশ্যই মানে কাউকে না কাউকে আপনি পাবেনই। ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের সব কনফিউশন গুলো দূর করতে অথবা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল দিয়ে সাহায্য করতে। আর আপনাদের জন্য শুভকামনা। আর আবারও একটা কথা বলি যে আপনি কষ্ট করে যান। আপনি যখন বুঝবেন যে আপনার কষ্ট হচ্ছে পড়তে, আপনার মানে আপনি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে আপনি বুঝবেন যে আপনার পাশ হয়ে যাবে, পরীক্ষা যত খারাপই হোক। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না। এভাবেই সবাই পাশ করে, ঠিক আছে? তো আপনারা পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন আছে, আপনারা এই আশাটা রাখবেন, শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে পরীক্ষা দিয়ে যাবেন। আপনাদের সবার সাথে ইনশাল্লাহ ফেলিসিয়েশন প্রোগ্রামে দেখা হবে, এই শুভকামনায় শেষ করছি আমি আজকে। ধন্যবাদ সবাইকে।